আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, ভালো আছো তোমরা? একটু আমাকে জানাও তো। আমাকে শুনতে পাচ্ছো? দেখতে পাচ্ছো আমার মুখচন্দ্র? বলো, এ চাঁদ বদন ইহা কি তোমরা দেখিতে পাইতেছো? জানাও, দেখিতে পাইতেছো? আচ্ছা, আমি কেমন আছি? আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তোমরা ভালো আছো সবাই? স্ক্রিন ক্লিয়ার না? ক্লিয়ারই তো, আমি তো তাই দেখতেছি। আমার এখানেও তো অনেকগুলো ডিভাইসে আমরা জয়েন করা থাকি। তোমার ডিভাইসটা একটু চেক করো, অথবা নেটওয়ার্কটা চেক করে দেখতে পারো আসলে কোনো ঝামেলা আছে কিনা। আপনার মাস্টার ক্লাস করেছিলাম বাংলার, অনন্যা দাস। তাহলে তুমি আমাকে আগে থেকে চিনো, তাই তো? ওকে, তাহলে চলো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করে দিই। ক্লাস অনেক লম্বা হবে, সুতরাং অনেকগুলো স্লাইড যেহেতু আমাদের শুরু করা উচিত, তাই না? বাংলা কেমন প্রশ্ন আসে বিগত বছরে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখব প্রশ্নগুলো একটু বেসিক নির্ভর। প্রশ্নের আউটলাইনটা একটু বুঝো, এটা তোমাদের জন্য খুব উপকারী হবে। এটা না বুঝতে পারলে অনেক পরেও লাভ নেই। তোমার নিজস্ব ফিলোসফি ক্রিয়েট করতে হবে, কেমন প্রশ্ন হয়, কিভাবে আসে, কোন কোন জায়গাগুলোকে বেশি টাচ করে, টিচাররা কোন টপিকগুলোর কোন জায়গা থেকে প্রশ্ন করতে পছন্দ করে। তুমি যদি এটা রিড করতে পারো তাহলে তুমি খুব ভালো করবা। ওকে, আমার পরিচয়। আমার নাম কাউসার, কাউসার আহমেদ, এটা আমার নাম। আমি উদ্ভাসের শিক্ষক, এটা হলো পরিচয়। তারপরে যদি আরো পরিচয় জানতে চাও, আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মারামারি জেলা। আর তারপরে আমি পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, 38তম বিসিএস এর নন ক্যাডার ব্যাচ। আর কি, আর কিছু জানতে চাও? সবই তো বললাম। তারপরে জানতে চাইলে তোমার স্পেসিফিক কোশ্চেন করা লাগবে। সাউন্ড কম? সাউন্ড ভালো আছে আমার ধারণা, আমি যতটুকু বলছি ভালো। তারপরে তোমার ডিভাইস একটু চেক করে নাও। আচ্ছা, এখন আসো যেটা নিয়ে কথা বলছিলাম আমরা। তো তোমাকে বুঝতে হবে টিচাররা কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলো করেন, কিভাবে করেন। তো বেসিক জায়গাগুলোকে একটু গুরুত্ব দিও। যত প্রশ্ন আসে, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, ফিজিক্স হোক, একটু চেষ্টা করবা বেসিক দেখার। কারণ কি, কম্পিটিটিভ এক্সাম যেগুলো যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন তোমাদের কলেজ এডমিশনের যে টেস্ট, অথবা এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্ট, অথবা জব সেক্টরের পরীক্ষাগুলো, এগুলো সাধারণত কর্তৃপক্ষ নেন টিকানোর জন্য না, বাদ দেওয়ার জন্য। কারণ তাদের সিটের বিপরীতে অনেক বেশি মানুষ আবেদন করে, সবাইকে তারা নিতে পারে না, কাউকে কাউকে বাদ দিতেই হবে। তো যেহেতু বাদ দিতেই হবে, মুখে তো আর বলতে পারবে না তুমি বাদ। তখন তারা একটা পরীক্ষা নেয়, নিলে ম্যাক্সিমাম ওখানে কোয়ালিফাই করে না, তারা বাদ পড়ে। আর যারা কোয়ালিফাই করে তাদেরকে তারা ভর্তি করে, এই হচ্ছে সিস্টেম। তো যেহেতু বাদ দেওয়ার পরীক্ষা এটা, এই জন্য তারা চেষ্টা করবে একটু কঠিন জায়গাগুলো নেড়ে চেড়ে তোমাকে দেখবে। এই জন্য যে যে সাবজেক্ট পড়ো, যেখান থেকে পড়ো, বিগত বছরের প্রশ্নগুলোর আলোকে চেষ্টা করবা কিছুটা হলেও যেন বেসিকে তুমি যেতে পারো। এই হচ্ছে তোমাদের জন্য উপদেশ। আসো তাহলে আমরা শুরু করে দিই। ওকে ভাইয়া, এখন যদি আমরা টপিকের দিকে যাই, টপিক যেহেতু তোমাদেরকে আমরা আজকে দুটোই পড়াবো, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই পড়াবো। আর আরেকটা কথা, চেষ্টা করো এটা ভালো কলেজে যাওয়ার। এর বাইরে বাংলাদেশে ভালো কলেজ নেই সেটা বলছি না, আমার ভুল বুঝো না। এই কলেজগুলোকে আমরা একটু আলাদাভাবে দেখি এই কারণে, এখানকার সিস্টেম এবং কালচার সহায়ক পরবর্তী লাইফের জন্য, তাই না? তো যা হোক, চলো আমরা শুরু করি। আমাদের প্রথম পত্র সুভা থেকে শুরু করে সাহিত্যের রূপরীতি, তারপরে তোমার হচ্ছে আহ নাটক উপন্যাস তো আছে বটে, তার সাথে কবিতা আছে। এখন এই জায়গাগুলোতে আমাদের স্লাইড কিন্তু অনেক বেশি, 100-র বেশি। তো আমি যেটা করব তোমাদের সাথে সেটা হচ্ছে সেকেন্ড পেপারে একটু সময় বেশি দিব প্রথম পত্রের তুলনায়। আর প্রথম পত্রে কোথায় কোন জায়গাটা কিভাবে পড়তে হবে সেই জায়গাগুলো তোমাদেরকে আমি গাইড করব। আমার ধারণা তোমাকে এখন আমার বুঝাইতে হবে না এগুলোর ভিতরের কোনো অনুধাবন, এটার কোনো ব্যাখ্যামূলক কিছু, এগুলো তখন আলোচনা করার দরকার নেই। তুমি যদি একাডেমিক পরীক্ষা দিতে যাচ্ছ না, সেগুলো নিয়ে আমাদের কথা বললেও তোমার তেমন কোনো লাভ হবে না, তাই না? তো যেটা নিয়ে কথা বলে লাভ হবে, যে জায়গাগুলো তোমাকে দেখাই দিলে বা যেভাবে গাইড করলে তোমার জন্য ভালো হবে, আমি সেই জায়গাগুলো নিয়ে কথা বলে দিই, তাহলে সেটাই বেটার। রবীন্দ্রনাথ,
দেখো আমাদের সব থেকে বড় মানুষ সাহিত্যের জন্য, তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং ওনার জীবনী থেকে প্রশ্ন হতে পারে। তুমি যখন পড়বা তুমি কিভাবে পড়বা, তোমার টার্গেট হবে, আমি লিখে দিই, কোনটা কি ধরনের গ্রন্থ সেটা জানবে। মানে বুঝছো তো, কোনটা কি ধরনের গ্রন্থ সেটা জানবে, অর্থাৎ কোনটা নাটক, কোনটা উপন্যাস, কোনটা কাব্য। এখন ঘরে বাইরে রবীন্দ্রনাথের বই সবাই জানো, পরীক্ষায় যদি প্রশ্নটা হয় ঘরে বাইরে কোন ধরনের বই, তাহলে তোমার জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে, এবং প্রশ্ন ওগুলাই হয়। এজন্য এখানে দেখো উপন্যাসের নাম আছে, এখানে আছে রচনাবলী সার্বিকভাবে। তারপরে তোমার এই জায়গাগুলো যখন তুমি পড়বা তখন চেষ্টা করবা যে আলাদা করে বোঝার। মানুষের সোনার তরী, চিত্রা কল্পনা, খনিকা, পলাকা, পুনশ্চ, এগুলো সবগুলো এখানে যেগুলো আছে সেগুলো কাব্য। এই জন্য কোনটা কোন ধরনের বই এগুলো একটু খেয়াল করো। এরপরে শব্দার্থ এবং টিকাগুলো নিজের মতো করে দেখবা। যেমন শুক্লা দ্বাদশী, এটা চাঁদের দ্বিতীয় দিন আগে ছিল, এখনো দ্বিতীয় দিনই আছে এখানে, কিন্তু এটা হচ্ছে চাঁদের মূলত 12তম দিন, তাই না। চান্দ্রমাস 28 দিনে হয়, তার দুটো পক্ষ 14+14। তো প্রথম 14কে বলা হয় শুক্লপক্ষ, পরের 14কে বলা হয় কৃষ্ণপক্ষ, সাদা পক্ষ আর কালো পক্ষ আর কি। তো শুক্লপক্ষের 12তম দিন, এজন্য শুক্লা দ্বাদশী। মানে এটা পূর্ণিমার ঠিক আগে আগের সময়, চাঁদ তখন উজ্জ্বল থাকে। তো শব্দার্থগুলো আমার কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার দরকার নেই, বইয়ে আছে, আমরা এখানে আরো লিখে দিছি। তো এগুলো তুমি তোমার মতো করেই পড়বা। এরপরে আসো বই পড়া। বই পড়ারও পরিচিতিটা ইম্পর্টেন্ট। প্রমোদ চৌধুরী থেকে যদি প্রশ্ন আসে এখানে মাথায় রেখো, সবুজ পত্র নিয়ে প্রশ্ন আসতে পারে। সবুজ পত্র খুবই ইম্পর্টেন্ট। সবুজ পত্র, সবুজ পত্র কত সালে প্রকাশিত হইতো? 1914 থেকে। এটা বিশেষত্ব কি? বাংলা সাহিত্যে সাধু থেকে চরিত্ররীতির প্রবর্তনে এই পত্রিকার অবদান সব থেকে বেশি। এবং প্রথম দিকে বড় বড় সাহিত্যিকরা সাপোর্ট করতেন না, বলতেন না সাধু রীতিতেই থাকুক। কিন্তু পরবর্তীতে এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত প্রভাবিত হয়ে সাধু রীতি ভেঙে চলিত রীতিতে এখানে লিখছেন। এবং রবীন্দ্রনাথের সাথে কিন্তু প্রমোদ চৌধুরীর আত্মীয়তা সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের ভাতিজির জামাই ছিল প্রমোদ চৌধুরী। হ্যাঁ, ইন্দিরা দেবীর হাজবেন্ড ছিল, 22 করেন 22, ইন্দিরা দেবীর হাজবেন্ড ছিলেন হচ্ছে তোমার প্রমোদ চৌধুরী। মানে তারা, রবীন্দ্রনাথ হচ্ছেন প্রমোদ চৌধুরীর চাচা শ্বশুর আর কি। তো চাচা শ্বশুর ভাতিজির জামাকে বলতেন যে প্রমোদ, এটা নিয়ে এত টানা হেঁচড়ার দরকার নাই, সাধু ভাষাটাই থাকুক। প্রমোদ চৌধুরী বলতেন যে সাধু ভাষায় যদি থাকে তাহলে সাধারণ মানুষের কাছে সাহিত্যকে আমরা প্রপারলি পৌঁছাতে পারবো না, তাদের উপযোগী একটা জীবন্ত ভাষা তৈরি করতে হবে। পরবর্তীতে রবীন্দ্রনাথ নিজেও সাধু ভাষা ছেড়ে চরিত্রতে লিখছেন। আচ্ছা, সাউন্ড কম মনে হচ্ছে তোমাদের কাছে? সাউন্ড তো প্রপার, আমরা তো একাধিক ডিভাইসে জয়েন করা থাকি, আমরা বুঝতে পারি এগুলো। তো তুমি একটু তোমার ডিভাইসটা চেক করো, ডিভাইস সাউন্ড একটু দেখো ঠিক আছে নাকি। এরপরে এখান থেকে শব্দার্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেমোক্রেসি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। তো যদি টপিক আসলে কোনো কিছু বুঝতে না পারো শব্দার্থগুলো আমাকে ধাম করে এখানে জিজ্ঞেস করে ফেলবা, ঠিক আছে? আমি চেষ্টা করবো এগুলো দিয়ে একটু বলার। এরপরে আমাটির ভেপু, এটার ইম্পর্টেন্ট হচ্ছে শব্দার্থগুলো। এই যে রোয়াক মানে বারান্দা, চুপড়ি মানে ছোট ঝুড়ি, নাটা ফল, করঞ্চা ফল। করঞ্চা ফল দেখছো? লাল এক ধরনের ফল আছে ছোট, ওই যে আমাদের দেশে যেটা এখন বাইরে একটা চেরি ফল পাওয়া যায় না, চেরির মতো একটু লম্বা একটা ফল আছে, ওটা করঞ্চা বলে। খাপড়ার কুচি হচ্ছে তোমার পুরাতন মাটির পাতিল অথবা ধরো কলস টলস, এগুলো ভাঙলে যে টুকরাগুলো হয় এগুলাকে খাপড়া বলে। তো খাপড়া দিয়ে গঙ্গা যমুনা খেলে, দেখবে একটা শব্দ আছে তোমাদের এখানে গঙ্গা যমুনা। গঙ্গা যমুনা হচ্ছে তোমার এই যে এরকম করে ধরো ঘর আছে, হ্যাঁ, এই যে এরকম, এখানে মনে করো দাঁড়াইলো অপু বা দুর্গা কেউ একজন, দাঁড়ায় উপর দিয়ে মারবে এখানে এখানে এরকম। হ্যাঁ, আমার দিকে তাকাও, দেখতে পাচ্ছ? ধরো এরকম করে মারে। তো এই কুচিটা যেখানে গিয়ে পড়লো তার উপর ডিপেন্ড করে ওখানে হয়তো তার যেতে হবে, মানে খেলার সিস্টেম অনুযায়ী। কোন কোন এলাকায় এটাকে কুতকুত খেলাও বলে, আমার এলাকায় এটাকে কুতকুত খেলা বলে, কোন কোন এলাকায় এটাকে গঙ্গা যমুনা বলে, আরো আরো নাম আছে এটা। তো এই খাপড়া মানে হচ্ছে ওই ভাঙা যে অংশটা, এটাকে খাপড়া বলে বা খাপড়ার কুচি বলে। এটা দিয়ে অপু খেলতো। পিজরা পোলের আশা, আমি তোমাকে আগে পিজরা পোলটা বুঝতে হবে। আমি এখানে লিখি, অকর্মণ্য গবাদি পশু রাখার জায়গা, এটাকে এক কথায় বলা হয় পিজরা পোল। তোমার বইয়ে দুঃখজনক হলো সত্য,
খুব দরকারি অনেক শব্দার্থ, তার ব্যাখ্যা নাই। আবার প্রচুর শব্দার্থ তুমি জানো, এগুলোর ব্যাখ্যা দিয়ে রাখছে। মানে আসলে কেমন জানি। তো পিজরাপোলের ব্যাখ্যাটা নাই, পিজরাপোলের আসামি লিখে রাখছে। হিন্দু সমাজে একটা সময় ছিল তারা অকর্মণ্য গরুগুলোকে বেচতো না। এখন তো অনেকে বিক্রি করে দেয়, মুসলমানদের হাতে পড়লে তারা খাবে, এটাই স্বাভাবিক। তো এখন একটু খেয়াল করো, তো তারা আগে একটা সময় ছিল হিন্দুরা বিক্রি করতো না গরু। এখন অনেক হিন্দু আছে যারা বিক্রি করতে চায় না বা করে না। তো কোনো গরু বয়স হয়ে গেলে বা কোনো অকর্মণ্য গরু যেটা হাল চাষ উপযুক্ত না, অনেক বয়স হয়েছে, তাগিদের কাজ চলে না, তখন আলাদা একটা গোয়াল করে ওগুলাকে, বৃদ্ধগুলোকে ওইখানে রাখতো। ওই আলাদা গোয়াল যেখানে অকর্মণ্য গরুগুলো থাকে ওটাকে বলা হয়তো পিজরাপোল। তাহলে পিজরাপোলে যারা থাকে তারা আসলে প্রোডাক্টিভ না, তাদের দিয়ে কাজ চলে না, তারা অপরাধী কিছুটা, তাই না? তো এই জন্য পিজরাপোল হচ্ছে সত্যিকার অর্থে কাজে লাগে না এমন গরু রাখার জায়গা। এই জন্য অপু যখন কিছুক্ষণ খেলার পরে তার ঘোড়াটা ফেলে রাখছিল পাশে, ওটাকে দিয়ে বিভূতিভূষণ লিখছে ওই জায়গায় যে এটা পিজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে, মানে অবহেলিত। আর পিজরাপোলের গরুগুলো তো অবহেলিতই হয়, এই জন্য তার ঘোড়াটাকে পিজরাপোলের আসামি বলছে। আশা করি কারণটা এবং ব্যাখ্যাটা বুঝতে পারছো কেন বলছে। এবার কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? হুড়মুড় করে বলো তো ক্লিয়ার হয়েছে কিনা। ডান। অকর্মণ্য গবাদি পশু রাখার জায়গা এটা লিখছি। আচ্ছা, ওকে। এখন আসো বাকিগুলো তো পারবাই, বন বিছুটি যারা দাও এগুলো পারবা, সমস্যা নাই। এরপরে কালো মেঘ, গরাদ, জানালার শিক, শিক মানে হচ্ছে গ্রিলের মতো যেটা থাকে। হ্যাঁ, তারপরে কুটো গাছ, তৃণ, রসু, রসু মানে থামো থামো। এটা বীরভূম এলাকার ভাষা। পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে বীরভূম, একটা জেলা আছে, তাই না? এই বীরভূম এলাকার আঞ্চলিক ভাষার রূপ এগুলো, এই জন্য আমরা বুঝতে পারি না, আমাদের অনেকগুলো বুঝতে এখানে কষ্ট হয়ে যায়। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, আমাদের প্রিয় রাসূলের জীবন থেকে কিছু ঘটনা নিয়ে এই লেখাটা লেখা। এটারও শব্দার্থ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে গত বেশ কয়েক বছর প্রশ্ন দেখছি আমি টুকটাক। এখানে স্থিতদি, স্থির বুদ্ধি সম্পন্ন, পৌত্তলিক মানে মূর্তি পূজক, আগে ইসলামের আবির্ভাবের পূর্বে যেটা ছিল আরবে, লোস্ট্রাঘাত এগুলো পারবা। রুধিরাক্ত, রুধির মানে হচ্ছে রক্ত, বুঝছো? রুধিরাক্ত মানে রক্ত দ্বারা রঞ্জিত বা রক্তাক্ত। এরপরে তোমাদেরকে একটা সুযোগ দিই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমাদের প্রশ্ন নিব, আমি একটু টাইম দিব তোমাদের। বলো তো এখান থেকে তোমাদের কোনো কিছু জানার আছে কিনা, বলো তো, এখান থেকে কোনো কিছু জানতে চাও? থাকলে প্রশ্ন করো দেখি, কারণ এখানে কিছু কঠিন শব্দ আছে, কঠিন বিষয় আছে। যদি তোমার মনে হয় তাহলে জিজ্ঞাসা করো। পোল নাই ভাই? পোল আছে, আছে আছে। বিদুষী মানে কি আদিত্য? বিদুষী মানে হচ্ছে মহিলাদের মধ্যে যদি কেউ বিদ্বান হয়, পুরুষ হলে বিদ্বান, মহিলা হলে বিদুষী। ঠিক আছে, নলেজিয়াস। তারপরে কি, বাঁধন মন্ডল, আয়েশা আর খাদিজা কে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি প্রথম স্ত্রী। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হচ্ছেন শেষ স্ত্রী। আচ্ছা, তারপরে আর আর কোনো কোশ্চেন? ওকে ওকে, তাইলে তো গুরুত্বপূর্ণ। গ্রীবা মানে হচ্ছে ঘাড়, এই যে ঘাড়, এটাকে গ্রীবা বলা হয়। তারপরে আসো নিম গাছ, নিম গাছ থেকে কোনো কিছু লাগবে না, আশা করি পারবা, এটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। এরপরে তোমাদের জন্য প্রথম পোল, ড্যাশ 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 দিয়ে দাও। পোলের জন্য টাইম পাবা 30 সেকেন্ড, 30 সেকেন্ড অ্যান্সার করে ফেলো। ড্যাশ সংক্রামক, ড্যাশ নয়, শূন্যস্থান পূর্ণ করবা। অপশন দেখো, রোগ, সুস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, বিধি, স্বাস্থ্য, অসুখ, স্বাস্থ্য। দেখি তোমাদের একাডেমিক পড়াশোনা কেমন ছিল। এই পোল দেখলে আমি বুঝতে পারবো আসলে ঘটনা কি ঘটবে। এটা 100% হলো না কেন? এত গুরুত্বপূর্ণ লাইন। 30 সেকেন্ডের বেশি টাইম পাবা না, এবং পোল ক্লোজ হয়ে যাবে এখনই।
ওকে, তোমরা 90% মানুষ সঠিক উত্তর দিছো, ধন্যবাদ। তবে আমি ভাবছিলাম তোমাদের আর একটু বেশি হবে বুঝি, 100 বুঝি হয়ে যাবে। আচ্ছা, উত্তর হলো ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। আচ্ছা, এটা তো আবার রেড হয়ে, এটাকে কি নিব, ব্ল্যাক দিয়ে দিই। না, ব্ল্যাক দিলেও তো হবে না। ওকে, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। শিক্ষা ও মনুষ্যত্ব, মানব সত্তা এবং জীব সত্তা, খুদ পিপাসা ফতুর বেড়ে হামেশা জীব সত্তা। এটার মূল বক্তব্যটা হচ্ছে মানে আমাদের জীবনটা ধরো এখানে আমরা মানুষ হই, হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা মূলত জীব। তো প্রথমত জীব হয়ে জন্মগ্রহণ করি, তারপরে আমরা মানুষ হয়ে উঠি। এই যে মানুষ আমরা হই, মাঝখানে যে থ্রো, এটা হচ্ছে শিক্ষা। এর মানে পৃথিবীতে জন্মগ্রহণ করার ক্ষেত্রে মানুষের সাথে অন্যান্য প্রাণীর তেমন কোনো পার্থক্য নেই। তারাও খায় বেঁচে থাকে, আমরাও খাই বেঁচে থাকি। তার পার্থক্য কোথায়? তারা বেঁচে থাকার পরে আর কোনো কাজ করে না, নিজেরা বিকশিত হওয়ার কোনো চেষ্টা করে না। আমরা জীবের পরে আবার মানুষ হই। এই যে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে আমরা যাই, জীব থেকে যে মানুষ হই, মাঝখানে যেটা দিয়ে আমরা এই কাজটা করি এর নাম হচ্ছে শিক্ষা। বুঝতে পারছো? এই শিক্ষার ব্যাপারটাকে নিয়েই হচ্ছে সমস্ত কথাবার্তা। এই শিক্ষার ব্যাপারটাকে নিয়েই হচ্ছে আমাদের যত চেষ্টা, এবং এই শিক্ষার ভিতর দিয়েই আমরা সত্যিকারের মনুষ্যত্ব অর্জন করি, আমরা জীব থেকে মানুষে রূপান্তরিত হই। ওকে, এরপরে হচ্ছে প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু থেকে প্রশ্ন আছে, আমি জানি তোমরা প্রশ্ন করবা, আমি নিজে ব্যাখ্যা দিয়ে দেবো, একটু চিন্তা করো না, একটু একটু অপেক্ষা করো। এখান থেকে পান্তুয়া, একটা মিষ্টির নাম, এক ধরনের মিষ্টি আছে, এটার নাম পান্তুয়া। তারপরে হচ্ছে তোমার বাকিগুলো তাগদ মানে শক্তি, বারকোষ মানে কাঠের তৈরি কানা উঁচু বড় থালা, এগুলো পারবা। ব্রহ্মরন্ধ্র তালুর কেন্দ্রীয় ছিদ্র এখানে, তনু মানে ক্ষীণ দেহ। আর বপু যদি হয়, বপু, বপু মানে বলতে পারো মোটা শরীর, এমন মোটা শরীর মানে হচ্ছে বপু। তনু মানে হচ্ছে ছোট ছোট দেহ। তোমার বপুটির সাথে আমার তনুটি মিলিয়ে দেখো দেখিনি, ওই যে কথাটা বলা হয়েছিল। হ্যাঁ, এখন এখান থেকে প্রশ্ন, তোমরা প্রশ্ন করবো আমি জানি, তোমরা বলবো ভাইয়া ভিক্টোরিয়া আলবার্ট আতাত কি? প্রশ্ন হতে পারে। ভিক্টোরিয়া আলবার্ট আতাত মানে হচ্ছে এক সময় মহারানী ভিক্টোরিয়া তো ইংল্যান্ড শাসন করছে তোমরা জানো। 1858 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন তো মহারানী ভিক্টোরিয়া 1857 সালে, সিপাহী বিদ্রোহের সময় ভিক্টোরিয়া ছিল হচ্ছে ইংল্যান্ডের রানী, এটা আমরা জানি তাই না? ভিক্টোরিয়া বিয়ে করেছিল যাকে, ও হচ্ছে তোমার ভিক্টোরিয়ার ফার্স্ট কাজিন ছিল, অর্থাৎ প্রিন্স আলবার্ট। তো প্রিন্স আলবার্ট ছিল তখন জার্মানির প্রিন্স, আর ভিক্টোরিয়া হচ্ছে ইংল্যান্ডের রানী। এবং দুই সাম্রাজ্যকে তুমি যদি কম্পেয়ার করো, জার্মানরা ছিল খুব ছোট, আর ইংল্যান্ডের ব্রিটিশ সাম্রাজ্য ছিল অনেক বড়। তো অনেকের হিসাব কিতাব ছিল যে ভিক্টোরিয়ার সাথে যে প্রিন্স আলবার্টের একটা ঘনিষ্ঠতা আছে। খুব মনোযোগ দিয়ে বুঝবা, মানে ভিক্টোরিয়া আলবার্ট দুজনের মধ্যে একটা প্রেম ছিল আর কি। তো তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা আছে এটা হয়তো বা টিকবে না, কারণ রানীর স্ট্যাটাস এত হাই, সে আলবার্টের প্রেমে কেন পড়বে? কিন্তু আলবার্ট অনেক সুদর্শন ছিল, যোদ্ধা, বীর ছিল আর কি। মানে তার প্রতি আকর্ষিত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, আমার মতো ঠিক আছে, ব্যাপারটা এমন। তো এখন আলবার্টের সাথে সম্পর্ক ভিক্টোরিয়া খালি মেনটেনই করেন নাই, তারা বিবাহ করেছেন এবং তারা সুখে ছিলেন দীর্ঘদিন। অর্থাৎ এবার মন দিয়ে শুনবা, রাইটার বুঝাইছে ইংল্যান্ডে ভিক্টোরিয়ার সাথে আলবার্টের প্রেম নিয়ে পুরো ইংল্যান্ড জুড়ে হইচই হয়ে গেছে। মানে তারা অত বেশি প্রেমিক না, একটা প্রেম নিয়ে তারা খুব বেশি মাতামাতি করে। কিন্তু ফরাসিরা অনেক বেশি রোমান্টিক, তারা অনেক বেশি প্রেম পাগল, হাজবেন্ডরা তাদের স্ত্রীদের প্রতি অনেক বেশি কেয়ারিং, ইত্যাদি ইত্যাদি। এবং তার প্রমাণ হচ্ছে ওই যে মসিয়ে জিরার কে, ওই যে প্রিন্সিপাল প্রিন্সিপাল জিরার কি করছিল, তার স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরতো। এটা বলছে যেখানে তার সাথে আমার দেখা হইতো, প্রায় সময় আমি দেখতাম তার সাথে তার স্ত্রী থাকে, বেটার হাফ থাকে, তাই না? তো তারা বউ ছাড়া কিছু বোঝে না, তারা খুব রোমান্টিক, তারা বউ নিয়ে সারাক্ষণ ঘুরে। ওই জন্য বলছে যে ইংল্যান্ডে নাকি একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, ফ্রান্সের নাকি নীতি নীতি ঘরে ঘরে। আতাত মানে গোপন সমঝোতা, সবার চোখ ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে সমঝোতা চালায় যাওয়া। টোটাল বিষয়টা দিয়ে রাইটার বুঝাইছেন যে ফরাসির অনেক বেশি প্রেমিক ইংল্যান্ডের মানুষদের তুলনায়। এবার কি বুঝছো? ক্লিয়ার হয়েছে এবার? অধ্যক্ষ জিরার কে? অধ্যক্ষ জিরার হচ্ছেন ফরাসি পার্সন, যিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়, মানে বাইরে ফিটফাট থাকা আর ভিতরে সত্যিকার আলোকিত হওয়া দুটো এক না। লেখক পানশিরে গিয়েছিলেন কেন? তিনি যাননি, তারা যাওয়ার জন্য দাওয়াত করা হয়েছিল, আব্দুর রহমান বলছিল যাইতে। ওকে, ঠিক আছে। আপনি কি ভাই যোদ্ধা? হ্যাঁ, আমি যোদ্ধা না, 100% যোদ্ধা। আচ্ছা, তারপরে আসো মমতাদি। মমতাদি থেকে বামুনদি, ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ, এটার ব্যাখ্যার দরকার আছে। আমাকে বামুনদি বলো না খোকা,
আমাকে শুধু দিদি বলো, দিদি বললে কি তোমার মা রাগ করবেন? এটা মমতাদের একটা আকুতি ছিল। কার প্রতি? ওই বাচ্চা বালকটার প্রতি, ছেলেটার প্রতি। কেন? তখনকার সময়ে ব্রাহ্মণরা অনেকগুলো বিয়ে করতো। দেখা গেছে একজন ব্রাহ্মণ মারা গেছে, 30টা মেয়ে বিধবা হয়ে গেছে। ব্রাহ্মণের বয়স 65, সে বিয়ে করছে 14 বছরের মেয়ে। এমন ঘটনা ছিল তখন। ব্রাহ্মণদের বহু বিবাহ ছিল। তো ওই সবগুলো মেয়ে ব্রাহ্মণের বাড়িতে তার সত্যিকারের স্ত্রীর মর্যাদা পেত না। এদেরকে বলা হয়তো সেবাদাসী। বুঝতে পারছো কথাটা? মানে স্ত্রীর ঠিক মর্যাদায় না, তবে ব্রাহ্মণের সঙ্গী। তারা ব্রাহ্মণের বাড়ির কাজ টাজ করতো, রান্না বান্না করতো, খাবার দাবারের কাজে নিয়োজিত থাকতো। তো ব্রাহ্মণদের বাড়ির কন্যা এরা, এই জন্য তাদেরকে ব্রাহ্মণ কন্যা, এবং সাধারণ মানুষ তাদেরকে ব্রাহ্মণদের বাড়ির দিদি বলতো। ওখান থেকে ব্রাহ্মণ থেকে বামন আর বামন্দি কথাটা আসছে। তাহলে বামন্দি কথাটা কোনো সম্মানজনক কথা না। বামন্দি কথাটা হচ্ছে ব্রাহ্মণের সহচর, তার বাড়িতে থাকে, তার কাজ করে, তাকে সঙ্গ দেয়। তাই বামন্দি কথাটা হচ্ছে তো সম্মানের কথা না। এটাকে মমতা দিয়ে সহজভাবে রিসিভ করে নাই। ওদের ছোট বালকটাকে বামন্দি বলছে এই কারণে, কারণ সে জানে বামন্দিরাই রান্না করে, মমতা দিয়েও রান্না করতে আসছে, তাই সে তারা বলে ফেলছে বামন্দি। কিন্তু মমতা দি সেটাকে রিসিভ করে নাই। মমতা দি বলছে আমাকে বামন্দি বলো না, শুধু দিদি বলো। দিদি বললে কি তোমার মা রাগ করবেন? উত্তর পাইছো? ওয়াসকিট মানে কি? ওয়াসকিট হচ্ছে পাঞ্জাবের উপর দিয়ে আরেকটা ছোট কোট পরা, একটা মুজিব কোটের মতোই, কিন্তু ওটা মুজিব কোট না। ওটাকে ওয়াসকিট বলে, হুজুররা পরে দেখবা। আতিপাতি মানে খুব অস্থির হয়ে যাওয়া। আচ্ছা, তারপরে কি? খাইবার পাসের হিম্মত বলতে কি বোঝায়? মেহজাবিন, চমৎকার প্রশ্ন। আমার ভালো লাগতো তোমাদেরকে যদি আমি এক একটা টপিক 2 ঘন্টা টাইম নিয়ে বুঝাইতে পারতাম, আলোচনা করতে পারতাম, আমার খুব ভালো লাগতো, কিন্তু সেই সুযোগ তো নাই, তাই না? খাইবার পাসের হিম্মত মানে হচ্ছে পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ রাস্তা যদি বলো, টপ 3 ঝুঁকিপূর্ণ রাস্তা, তার মধ্যে একটা হচ্ছে খাইবার পাস। এটা পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে, বুঝছো? যেমন তোমার ডেথ ভ্যালি, তোমার যুক্তরাষ্ট্র এটা। আবার ইরানে আছে তোমার ডাস্তি লুত, লুতের মরুভূমির উপর দিয়ে যে রাস্তা। এরকম কঠিন কঠিন যে রাস্তা, যে নেভিগেশন, তার মধ্যে খুব কঠিন একটা নেভিগেশন হচ্ছে তোমার খাইবার পাখতুনখাওয়া। ওই এলাকাটা পাকিস্তান আফগানিস্তানের বর্ডার ওইটা। তো খাইবার পাসের উপর দিয়ে চলতে গেলে অনেক সাহসের দরকার হয়, তাই না? তোমরা চাইলে ইউটিউবে এগুলো ঘাটাঘাটি করে দেখে নিও। ওই যে রুহিচেনেট, একজন টার্কিশ ইউটিউব ব্লগার, ওর একটা ভিডিও আছে খাইবার পাসের উপর, দেখলেই একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো খাইবার পাস দিয়ে চলাচলের জন্য অনেক সাহসের দরকার। হিম্মত মানে সাহস। রাইডার বলছে খাইবার পাসে চলার হিম্মত বুকে নিয়েই আমি গোটা আস্টেক গিললুম। মানে ওই আঙ্গুর ওই সময় খাওয়া সাহসের ব্যাপার, তারপর আমি খাইছি, যদি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না। মানে ওনার হিউমারের লেভেল খুব হাই। এটা না বুঝলে তো তোমার কিছু করার নাই। মানে তোমরা ছোট, তো তোমরা বুঝতে পারবা না, এটাই স্বাভাবিক। সৈয়দ মুস্তাফা আলীর লেখাগুলো বোঝার জন্য একটু বয়স, একটু জ্ঞান এবং একটু উঁচু লেভেলের হিউমার দরকার হয়। বাট তোমরা তো অনেক ছোট। কৃষক শব্দের অর্থ হচ্ছে শুকনা আর কি, হ্যাঁ, চিকন চাকন এরকম। আরসি মানে কি? আরসি মানে আয়না। টাইম পিস মানে ঘড়ি, দেয়াল ঘড়ি। আতাত মানে কি? গোপন সমঝোতা। আচ্ছা, তারপরে আসো হরির লোট তো বুঝো। 71 দিনগুলো জাহানারা ইমাম। থট তো তোমাদের কোনো, দেখো কোনো লেখার থট আমি এখানে নিয়ে নাই। থট থেকে তোমাদের প্রশ্ন হয় না। আমি কেন মূল বক্তব্য বা গল্পটা বা কবিতাটা নিই নাই ডিরেক্ট, বুঝতে পারতেছো? ওগুলা থেকে প্রশ্ন হবে না। প্রশ্ন হবে ভিতরে শব্দার্থ থেকে, কেন থেকে, কয়টা থেকে, এগুলো প্রশ্নগুলো হয়। এই জন্য ওই জায়গাগুলোই নিছি। আচ্ছা, এখান থেকে ওনার একটা উপাধি আছে, এটা জানো? ওনাকে বলা হয় শহীদ জননী। কেন? ওনার ছেলে রুমি মুক্তিযুদ্ধে শহীদ, রুমি ইমাম। আর শরীফ নামে যে যার কথা উনি লিখছেন, এই শরীফ ইমাম ওনার হাজবেন্ড। আর জামি ওনার ছেলে, ছোট ছেলে। ওনার হাজবেন্ডের নাম শরীফ, বড় ছেলের নাম রুমি, ছোট ছেলের নাম জামি। আচ্ছা, এখন এই যে গোয়েবলস এবং তার সম্পর্কে এখানে কিছু কথা আছে। জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী, রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক। এখন ওই যে ইয়াহিয়া, আমাদের মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি প্রচুর মিথ্যা বলছেন। ওই যে সিচুয়েশন নর্মাল, বাইরের মানুষকে বুঝাইছেন যে পাকিস্তানে কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে। কিছু মানুষ মিসক্রিয়েন্ট, তারা দেশ ভাঙতে চাইছিল, তাদেরকে আমরা ধরে কবজা করছি, শাস্তির আওতায় আনছি, ইত্যাদি ইত্যাদি। তো এটা বলে উনি মানুষের চোখে ধুলো দিতে চাইছেন। উনি খালি এটাই বলেন না, আরো খারাপ খারাপ কথা বলছে। উদাহরণ দিচ্ছি, তোমরা ইন্টারে গেলে একটা গল্প পাবা, ওটার নাম হচ্ছে রেইনকোট। রেইনকোটে গেলে দেখবে একটা কথা আছে, অক্টোবর মাসের ঘটনা ওইটা। এখন যুদ্ধ শুরু হয়েছে কখন? ছিল তখন মার্চে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই,
অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সপ্তম মাস। নভেম্বর, ডিসেম্বরে গিয়ে দেশ স্বাধীন হয়ে গেছে। তো অক্টোবর মাসে ইয়াহিয়া রেডিওতে ঘোষণা দেয়, কত বড় বদমাশ দেখো, কত বড় মিথ্যুক। সে বলে যে our ultimate aim remains the same and that is to hand over the power to the elected government. দেখো ফাজিল বলে কি, সে বলে আমাদের যে টার্গেট সেটা আগের মতোই আছে, সেটা হলো নির্বাচিত প্রতিনিধি বা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আচ্ছা, নির্বাচন হয়েছে 1970 সালের ডিসেম্বর মাসে, তাই না? 70-এর ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় কিছু কিছু এলাকায় নির্বাচন হয়েছে জানুয়ারি মাসের 17 তারিখে। তো এখন আমি যদি জানুয়ারি পর্যন্ত ধরি, তাহলে 71 সালের জানুয়ারির মধ্যে, 70-এর ডিসেম্বর এবং 71-এর জানুয়ারির মধ্যে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের ভোটাভুটি শেষ, এবং দুই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী, মানে আওয়ামী লীগ পুরো পাকিস্তানও চালাবে, পূর্ব পাকিস্তানও চালাবে। এখন জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারি গেল, তারা শাসন ক্ষমতা হস্তান্তর করার টাইম পায় নাই। মার্চ চলে গেছে, তারা শাসন ক্ষমতা হস্তান্তর করার টাইম পায় নাই। 26শে মার্চে আমাদের উপর আক্রমণ করছে, অহেতুক অন্যায় যুদ্ধ আমাদের উপর চাপাই দিছে, দিয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আইসা ওই ফাজিলে বলে our ultimate aim remains the same and that is to hand over power to the elected government. মিথ্যারও একটা সীমা থাকা উচিত, বুঝছো তো কথাটা? ওই সে কত বড় মিথ্যুক এটা বুঝাইতে গিয়েই ওই প্রসঙ্গ ধরে, আর এই গল্পে আছে, সরি 71-এর দিনগুলিতে আছে এই কথাটা এরকম যে ইয়াহিয়া রেডিওতে আসা বলে সিচুয়েশন নরমাল, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ইত্যাদি ইত্যাদি। এই যে টোটাল মিথ্যাটা ইয়াহিয়া তখন বলতো, তার বিষয়টাকে টেনে আইনে উনি বলছেন যে গোয়েবলস যিনি, তিনিও বোধহয় এত বেশি মিথ্যা কথা বলতে পারতেন না যতটা বলছেন ইয়াহিয়া। এবার কি বুঝতে পারছো কোথা থেকে এই প্রসঙ্গটা কিভাবে আসছে? ক্লিয়ার? কুলখানি কি? কুলখানি হচ্ছে হিন্দুরা যেমনটা অনেকটা শ্রাদ্ধ করে না, ওরকম মুসলমানদের মধ্যে কেউ মারা গেলে একটা নির্দিষ্ট সময় পরে যে যখন পারে আর কি ধর্মীয় কিছু অনুষ্ঠানাদি করে, এটাকে কুলখানি বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গাজুরিয়া, মায়ের, মার্সিপিটেশন, লহমা, এগুলো আছে, বলা আছে সাহিত্যের উপরিতে। এটা কিছুটা কঠিন, তোমাদের প্রশ্ন আমি নিব, কোনো সমস্যা নাই। প্রহসন হচ্ছে উপন্যাস বা নাটকের রচনাশৈলী সম্বন্ধে হাস্যরসাত্মক রচনা অবলম্বনে হাস্যরসাত্মক রচনা। আচ্ছা, আমি একটু সহজ করে বলি, মনে রাখো নাটক তিন রকমের, একটা হচ্ছে কমেডি, একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে প্রহসন। তো কমেডিতে কি থাকে? হাস্যরস। ট্র্যাজেডিতে কি থাকে? কষ্ট। প্রহসনে কি থাকে? হাসি প্লাস সামাজিক বার্তা। দেখো সবই কিন্তু নাটক, একটু বোঝার চেষ্টা করো আমি কি বলি। যেটা কমেডি, যেটা ট্র্যাজেডি এবং যেটা প্রহসন, সবই নাটক। পার্থক্য হচ্ছে কমেডিতে কেবল হাস্যরস থাকে, হিউমার, হাসতে হাসতে নাটক শেষ হয়ে যাবে। কমেডিতে যেখানে হাসি, ট্র্যাজেডিতে সেখানে গিয়ে থাকবে কষ্ট, মানে একদম পাঠক পড়বে বা অভিনয় দেখবে, শেষে সে খুব কষ্ট ফিল করবে। আর প্রহসনে কি থাকবে? হাসি থাকবে, তার সাথে থাকবে সামাজিক বার্তা, সোশ্যাল মেসেজ থাকবে। আমি তোমাদেরকে এখান থেকে একটা ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবা কিভাবে। যেমন বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কি বলে সভ্যতা, এই দুটো মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন। তো বুড়ো শালিকের ঘাড়েরও এটা যদি পড়ো, তাহলে দেখবা এক বুইরা বেটার বিয়ে করার ইচ্ছা হয়, ভীমরতি আর কি। তারপরে তারে খুব শাস্তির মুখোমুখি করে ছোটরা, এরকম একটা কাহিনী আছে। আবার দীনবন্ধু মিত্রের লেখা বিয়ে পাগলা বুড়োর মধ্যে, ওটাও প্রহসন। ওখানে বুড়া বেটার বিয়ের খুব ইচ্ছা হয় এবং সে পরবর্তীতে এটার জন্য খুব মাসুল দেয়। হাসির মাধ্যমে এগুলো ফুটায় তোলা হয়েছে। এটা হাস্যরসাত্মক নাটক, তবে সামাজিক বার্তা আছে, এমন হলে তারে প্রহসন বলা হয়। প্রহসনের আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাই দাও তো, বুঝতে পারছো কিনা? নাটক নাকি ছোট গল্প জনপ্রিয় এখন? যদি সত্যিকার অর্থে বলো, পড়ার জন্য ছোট গল্প জনপ্রিয়, দেখার জন্য নাটক। আমাদের সাহিত্যে যেটা হয়, আমাদের নাটক ছোট গল্পের মতো অত সমৃদ্ধ না বলতে গেলে। আর ছোট গল্প তো 20-25 মিনিটে পরে শেষ করে ফেলা যায়, এই জন্য পাঠকের কাছে এটার চল বা গ্রহণযোগ্যতা নাটকের থেকে বেশি। যদিও বিশ্ব সাহিত্যের সব থেকে প্রাচীনতম ধারা হচ্ছে নাটক,
এবং বিশ্ব সাহিত্যে সব থেকে তোমার ওজন আগের সাহিত্যগুলোর মধ্যে সেটাও নাটক, যদিও এখন আমরা উপন্যাস এবং গল্প বেশি পড়ি। শরীফ শেষে মারা যায় কিনা? হ্যাঁ, মারা যায়। ধরনী দ্বিধা হও মানে মাটি ভাগ হয়ে যাও, আমি সেখানে প্রবেশ করব। একাঙ্কিকা মানে কি? এক অঙ্ক বিশিষ্ট নাটক, এক চ্যাপ্টারের নাটক আর কি। শেক্সপিয়ার তার নাটক কবিতা রচনা করেছেন, এটা কিভাবে? শেক্সপিয়ার নাটক পড়লে না বুঝবা, তার নাটকের ভাষাগুলো সবগুলো কাব্যিক ভাষা, এই জন্য বলছে। আচ্ছা, প্লট মঙ্গল কাব্য, শূর্পণখা সীতা। মঙ্গল কাব্য হচ্ছে তোমার হিন্দু ধর্মের মধ্যযুগের এক ধরনের কবিতা আছে, দেবদেবীদের প্রশংসা নিয়ে লেখা। তারা বিশ্বাস করে এগুলো শুনলে বা পড়লে মঙ্গল বা পুণ্য হয়, এই জন্য মঙ্গল কাব্য। আর শূর্পণখা সীতা এগুলো রামায়ণের ক্যারেক্টার। জানো প্রবন্ধ কত প্রকার? পোল কোশ্চেন 2। সময় পাবা 30 সেকেন্ডস। কোথায়? ডিফারেন্সটা কোথায়? উপন্যাসের অনেক বড় প্লট থাকে, অনেক বেশি চরিত্র থাকে, অনেকগুলো ঘটনা থাকে, অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ হয়। আর ছোট গল্পের সাইজ ছোট হয়, চরিত্র কম থাকে। তোমাদের বইয়ে গল্প আর উপন্যাসের পার্থক্য এত সুন্দর করে লেখা আছে, এটা পড়লে আর আমার প্রশ্নের উত্তর তোমার নেওয়ার দরকার হবে না, একটু রিডিং করেও হয়ে যাবে। দারুল আমানের সিটির আওয়াজ। দারুল আমান হচ্ছে এটা প্রাসাদের নাম। কাবুলের উপকণ্ঠে মানে কাবুলের খুব পাশাপাশি এই দারুল আমান আছে। তোমার আরো যদি সহজ করি তোমাকে আমি, এক সময় কাবুল যারা শাসন করত, সেই শাসকদের একজনের তৈরি করা একটা বিশাল প্রাসাদ, যেমন কলকাতায় ভিক্টোরিয়া প্রাসাদ যেমনটা আছে, আমাদের যেমন হাসান মঞ্জিল, এরকম ওদের একটা বড় প্রাসাদ আছে, নাম হচ্ছে দারুল আমান। তো দারুল আমানে তারা বিদ্যুতের ব্যবস্থা করছিল, নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। ওইটার ইঞ্জিন যখন তারা চালাইতো বা ওটার ইঞ্জিনের যে সাউন্ড, ওটার সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে দারুল আমানের সিটি। এবার বুঝছো? মানে ওনার লেখা পড়তে গেলে তোমাকে বহু কিছু জেনে তারপরে পড়তে হবে আর কি, কিছু করার নাই। পাষাণ ভার মানে কি? পাথরের ভার, বুক থেকে পাষাণ ভার নেমে যাওয়া। আচ্ছা, প্রবন্ধ কত প্রকার? প্রবন্ধ 2 প্রকার। একটা হচ্ছে তন্ময় প্রবন্ধ, এটা মন্ময় প্রবন্ধ, বইয়ে দেওয়া আছে, খুব মানে সুন্দর করে আলোচনাটা আছে, এটা নিয়ে আর কথা বলার দরকার হবে না। এরপরে আমরা কবিতা নিয়ে কথা বলবো। কবিতা নিয়ে কথা কি বলবো? কবিতা তোমরা পারো, গল্প থেকে বা গদ্য থেকে কবিতা ভালো পারো। এখান থেকে কি বুঝতে চাও? বঙ্গবাণী থেকে হাবিলাস, সিফত, নিরঞ্জন, মারফত, আপে, কি বুঝো না এখান থেকে? এটা যেহেতু কঠিন কবিতা, আমাকে জিজ্ঞেস করো তো, আমি একটু দেখি কি জানতে চাও, বলো। বাংলার জনপ্রিয় নাট্যকার কে? আমাদের যত সাহিত্যিক আছে তার মধ্যে নাটকের দিক থেকে তুমি যদি বলো, প্রথম সার্থক নাটক রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলার প্রথম সার্থক নাটক, সেটা ট্র্যাজেডি বলো, কমেডি বলো আর প্রহসন বলো, সবকিছু প্রথম আসছে ওনার হাত থেকে। তাহলে মাইকেল এই জায়গায় অগ্রগণ্য একদিক থেকে। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের নাটক মাইকেলের থেকে বেশি। তার 19টা কাব্যনাট্য আছে, 29টা নাটক আছে, অলমোস্ট 50টার মতো নাটকই আছে রবীন্দ্রনাথের। আচ্ছা, তারপরে তুমি যদি বলো একদম আধুনিক কালে, এখনকার সময়ে যদি আসো, হয়তো বঙ্কিমেরা ষড়যন্ত্র নাটক লিখেননি, কিন্তু এখন বাংলাদেশে অনেক এটার বেঁচে আছেন বা গত 5-10 বছরের মধ্যে মারা গেছেন, এরকম যেমন আব্দুল্লাহ আল মামুন, সেলিম আল দিন, তারপরে তোমার হচ্ছে মমতাজউদ্দিন আহমদ, এরকম বড় বড় নাট্যকার আছেন যারা খুব সুন্দর সুন্দর নাটক লিখছেন। সুতরাং এগুলো আসলে আইডেন্টিফাই করা কঠিন। আমি তো মার্কিং করতে পারবো না, আমি বড়দের নাম বললাম। জানেই ভারতে তা নেই ভারতে, এখানে এক ভারত মানে মহাভারত, আরেক ভারত মানে ইন্ডিয়া। মহাভারতে যেটা নাই তা ইন্ডিয়াতেও নাই। বুঝতে পারছো? জানেই ভারতে মানে জানেই মহাভারতে, তা নেই ইন্ডিয়াতে। মহাভারত এত বিশাল, তো বলা হয়েছে যে মহাভারতের সমস্ত কিছুই আছে ইন্ডিয়া সম্পর্কে। এজন্য মহাভারতের বিশালত্ব বোঝানোর জন্য এই কথাটা বলা হয় আর কি। হ্যাঁ, মারফত মানে হচ্ছে মরমী জ্ঞান, সত্যিকারের জ্ঞান, গভীর নলেজ।
তারপরে হচ্ছে আলটিমেটামের টপিকটা বলবেন। আলটিমেটাম মানে হচ্ছে এখনকার আমাদের দেশে দেখবা রাজনীতিতে কোন দল অন্য দলকে বলে আগামী 30 তারিখের মধ্যে ক্ষমতা না ছাড়লে রাস্তাঘাট অচল করে দেয়া হবে। এই যে টাইম টার্গেট করে বলে, এটাকে বলা হয় আলটিমেটাম। বুঝছো? আচ্ছা, তারপরে এই কবিতা থেকে কিছু আছে কিনা? দগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, তো মাইকেলের পরের অংশ থেকে, মানে তুমি যেন জন্মভূমির স্তনের দুধ, মানে মায়ের বুকের দুধের সাথে কপোতাক্ষের পানিকে কল্পনা করেছেন মাইকেল। বেদান্ত সার, এটা তোমার একটা বইয়ের নাম, রাজা রামমোহন রায়ের লেখা বেদান্ত সার, এটা বই। তারপরে আর কি, লালমতি কি ধরনের রচনা? লালমতি কি ধরনের রচনা বলা নাই, মূলত এটা কাব্যই, তোমার আব্দুল হাকিমের লেখা। গাজরিয়া মায়ের কি? গাজরিয়া মায়ের মানে হচ্ছে গজারি কাঠ দিয়ে বাইরে মাইরা ফেলা। হ্যাঁ, তোমার পানি আর কাদার মধ্যে ফেলাইয়া বাইরে মারা, গাজরিয়া মায়ের বলে। বেললেথর বা চারুকথন মানে কি বোঝায়? খুব চমৎকার কথাকে বলা হয় বেললেথর। আর্টিস্টিক স্পিচ, যেমন হানিফ সংকেত। মরমের সাধনা বলতে কি বোঝায়? এটা আরেক জিনিস। মরমের সাধনা মানে মারফতের সাধনা, স্রষ্টাকে পাওয়ার জন্য সমস্ত নিবেদিত প্রাণ দিয়ে চেষ্টা করা। অনুপম ব্যক্তিত্ব মানে কি? খুব চমৎকার পার্সোনালিটি। হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, এর মানে কি? মধ্যযুগে একদল মানুষ ছিল যারা বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলতো, যেহেতু বাংলা ভাষাতে প্রচুর পরিমাণে শব্দ সংস্কৃত থেকে ব্যবহার হয়, আর সংস্কৃত হচ্ছে হিন্দুদের ধর্মীয় ভাষা, এজন্য বাংলা ভাষাকে অনেকে বলতো এটা হিন্দুর ভাষা। তারা বাংলা ভাষাকে পছন্দ করতো না, তাদেরকে টার্গেট করে বলছে যে অনেকে বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর মনে করে। আব্দুল হাকিম কি বাঙালি মানুষদের জন্যই বাংলা রচনা স্টার্ট করেছেন, নাকি শুরু থেকেই বাংলা রচনা করতেন? না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে উনি বলছেন যে যেসব সাধারণ মানুষ, যাদের বড় শিক্ষা নাই, খুব বেশি বেশি বই বা কিতাব যারা পড়তে পারে না, তারা এসে আমারে বললো, আমি যেন তাদের উপযোগী করে সাহিত্যকে তাদের সামনে উপস্থাপন করি, এবং আমি তাদের মনের ইচ্ছার দিকে তাকায়া তারপরে আমি সাহিত্য রচনায় হাত দিয়েছি। এটা ছিল কথা। সনেটের মিল বিন্যাসটা বুঝাই দেন। বুঝাই দেবো। আমাকে কপোতাক্ষ নদে যাইতে দিবা তো নাকি? মতে মানে আমাকে, সেসবে কহিল মতে মনে হাবিলাস, তারা এসে আমাকে তাদের মনের ইচ্ছার কথা বললো। আচ্ছা, হিংসা কথাটা এখানে ব্যবহার করলো কেন? হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গুণ, এই তো কথাটা। হ্যাঁ, তারা এই জন্য বলছে কারণ ওই শ্রেণীটা খুব বেশি ছিল না যারা থাকতো এখানে, কিন্তু কথা বলতো উর্দুতে অথবা ফার্সিতে। বুঝতে পারছো কথাটা? তারা সংখ্যা ছিল কম, বাংলা ভাষী মানুষের সংখ্যা ছিল বেশি, এই জন্য তারা অনেকটা তাদের প্রতি একটা হিংসা পোষণ করত। আচ্ছা, তারপরে কিতাব পরিচিত নায়ক কবিরা বলা হয়েছে, একটু আগে কিতাবের কথা বলছি। তারপরে এখানে জীবন সঙ্গীত হেমচন্দ্র, এটা কিন্তু হেমচন্দ্রের নিজের লেখা নিজস্ব কবিতা নয়, এটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, একজন আমেরিকান ইংরেজি ভাষার কবি, তার একটা কবিতা আছে, একটা বড় কবিতা, অনেক লম্বা একটা কবিতা, আ সাম অফ লাইফ। ওই কবিতার ভাবানুবাদ, মানে মূল বিষয়বস্তু ঠিক রেখে নিজের ভাষায় উপস্থাপন। প্রকৃতপক্ষে এটা মোটিভেশনাল পয়েম আর কি। আমরা যারা হতাশ হই, কি আছে জীবনে আমার বলে যারা জায়গায় পড়ে থাকি, তাদের জন্য একটা মোটিভেশন এই জীবন সঙ্গীত কবিতাটা। জীবন মূল্যবান জিনিস, এটাকে নষ্ট করো না, কাজ করো। দ্বারা মানে স্ত্রী, অনিত্য, আকিঞ্চন, সমরাঙ্গনে আয়োজন ও শৈবালের নীড়, এটা তোমরা প্রচুর পরিমাণে লিখছো একাডেমিক লাইফের পরীক্ষায়। আমার যদি ভুল না হয়, তোমরা কম বেশি একজন একবার হইলেও তোমার 9-10-এ এটা আসছেই, অনুধাবনে তুমি লিখে দিয়ে আসতে হয়েছে, এটা ছাড়া তুমি পাস করতে পারো নাই বা পরীক্ষা দিতে পারো নাই, তাই না? একাডেমিক এটা তোমার লাগতোই। কপোতাক্ষ নদ, আমরা কথা বলছিলাম মাইকেলকে নিয়ে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা তিনটা যদি তোমাকে বলে নাম বলতে, এই তিনটা কি হবে? রবীন্দ্রনাথ, মাইকেল, নজরুল, অথবা রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল। রবীন্দ্রনাথ সবার উপরেই থাকবে, 2 এবং 3 মাইকেল হয় নাকি নজরুল হয়, এই নিয়ে হয়তো মতভেদ হইতে পারে, বাট এই তিনজনই আমাদের শ্রেষ্ঠ প্রতিভা, মাথায় রেখে দিও। এরপরে আসো, এখান থেকে যদি বলি আমরা, সতত বিরলে বাড়িরূপ কর, তারপরে ভ্রান্তি নিশা। প্রশ্ন ছিল যে ভাইয়া অন্তমিলটা বুঝাই দেন, তাই না? অন্তমিল বুঝাই দিচ্ছি, এখন চ্যাট বক্সে লিখলে বুঝাবো না, কারণ তোমরা চ্যাট বক্সটা বোঝাই করে ফেলাও, তখন আমি তোমাদের চ্যাট দেখতে দেখতে আমি দেখা গেছে যে প্রশ্নের অনেক সময় রিদম হারায় ফেলি। তো এখন চ্যাটে লিখবা না, আমি অন্তমিলটা ধরাই দিচ্ছি। আমি একবার ধরাবো, সেকেন্ড টাইম প্রশ্নগুলো ধরাবো না। তুমি তো বলতে পারো ভাই আমি বুঝি নাই, কেন বলবেন না? আমি তোমার বোঝার মতো করে বলবো। তুমি যদি মনোযোগ না দিয়ে এখানে গুতাও,
অন্য কাজ করো, তাহলে ধরতে পারবে না। অন্তমিল আসলে সহজ জিনিস, আমরা একে কঠিন বানাইছি। কারণ আমরা গিয়ে দেখছি ওখানে লেখা আছে ক খ ক খ ক খ খ ক, এরকম দেখে আমরা শেষ, তাই না? আমি এখন বুঝাই দিচ্ছি, বইটা টান দিয়ে হাতে নিবা, মামলা ডিসমিস হয়ে যাবে এখনই। দেখো প্রথম দুইটা লাইন মাইকেলের কপোতাক্ষদের প্রথম লাইনটা কি? প্রথম লাইনটা হচ্ছে সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আচ্ছা, সতত হে নদ তুমি পরমোর মনে, দেখো সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, খুব খেয়াল করবা। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। তাহলে দেখো উপরের লাইন নে দিয়ে শেষ, পরের লাইন লে দিয়ে শেষ, তুমি এটাকে ধরবা ক আর এটাকে ধরবা খ। এখন সবগুলো দেখো এইভাবে মিলবে যা দেওয়া আছে, যেখানে গিয়ে খ ক দেওয়া মানে আগে খ পরে ক, সেখানে লে তারপরে নে। কিভাবে? ওখানে বলা আছে এরকম, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, লে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে নে। এই জন্য ওই শেষেরটা দেখবা খ আগে ক পরে, বুঝছো? জাস্ট যেখানে নে আছে ওই জায়গায় ক ধরো, যেখানে লে আছে ওই জায়গায় খ ধরো, এবং অষ্টক যখন শেষ হয়ে যাবে ষষ্ঠক যখন শুরু হবে সেই মুহূর্তে দেখো গ গ গ গ দেওয়া আছে, ওইটা সেই মুহূর্তে মিলিয়ে নিয়ে বসায় দাও। অন্তমিল কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ করে যাবে, এখনই ম্যাচ করে যাবে। জাস্ট তোমাদের জন্য আমি 1 মিনিটের নীরবতা দিলাম, তোমরা 1 মিনিটের নীরবতায় অন্তমিলটা এখন বই থেকে মিলাও, মিলে আমাকে চ্যাট বক্সে জানাও। এখন জানাবা আইন ব্যবসা মানে কি, খুশবু, এটা কোনো প্রশ্ন হলো? ওকালতি করা। ডান। মনোহর মূর্তি মানে খুব সুন্দর কিছু। অক্ষরবৃত্ত ছন্দ মানে কি? অনেকগুলো ছন্দ আছে, 3টা বেসিক ছন্দ, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, তারপরে মাত্রাবৃত্ত। স্বরবৃত্ত হচ্ছে ছড়া লেখবার ছন্দ, গানের মতো সুরে সুরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খড়া দুটি শিং, এরকম লম্বা দ্রুত লয়ে পড়ে যেতে হয় সুরে, এটা বলে স্বরবৃত্ত। স্বরবৃত্ত থেকে যদি কিছুটা স্লো পড়তে হয়, টেনে পড়তে হয়, ওটাকে বলে মাত্রাবৃত্ত। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবে গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূ স্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই, এগুলো মাত্রাবৃত্ত। এখন স্বরবৃত্ত অনেক দ্রুত, গানের মতো সুর, তার থেকে যদি ধীরে হয় টেনে পড়তে হয়, ওটা মাত্রাবৃত্ত। আর তার থেকেও যদি আরো ধীরে হয়, গদ্যের প্রভাব যদি থাকে, তখন সেটাকে বলা হয় অক্ষরবৃত্ত। সেটা কেমন? অক্ষরবৃত্ত ছন্দগুলো কেমন, গদ্যের প্রভাব কিরকম থাকে? যেমন ধরো মাইকেলের মেঘনাদ বধ, ওখানে দেখবা এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিল কেমন লক্ষণ পশুলে রক্ষ পড়ে, হাই তা তো উচিত কি তব এ কাজ। এটা আবার তোমাদের যেরকম আছে, বিশ্বাস করো আসমানের তারা সাক্ষী, সাক্ষী ও জমিনের ফুল, আমি এখানে কোনো আগন্তুক নই, আমি বাঙালি, হাত রেখো লাঙলে বৈঠায়। এই যে গদ্যে গদ্যের ফ্লেভার যেগুলোতে আছে বুঝবা, এটা অক্ষরবৃত্ত ছন্দের রূপ। এটা সহজ কথায় যদি বলি, ইন জেনারেল কনসেপ্টে যদি ব্যাখ্যা করি। তারপরে সংসার সমরাঙ্গন মানে কি? জীবন, জীবনটা যুদ্ধক্ষেত্র, এটা বুঝাইছে। পাণ্ডুর গালে চুমো খায় মাথা, এখানে ছেলেটির নাম কি পাণ্ডুর? না না না, পাণ্ডুর মানে রক্তহীন, ফ্যাকাশে, রক্তহীন শরীর যেটা অনেকটা সাদা দেখায়, এটাকে বলা হয় পাণ্ডুর। তো ওই ছেলেরা অসুস্থ, তো রক্তহীন দেখাচ্ছিল, এই জন্য পাণ্ডুর গালে, ওই বাচ্চা সন্তানের গালে মা চুমু দিচ্ছে। এটা চরিত নাটক মানে জীবনী নাটক। শখে সখারিতে, শখে সখারিতে মানে বন্ধুত্বের নিয়ম অবলম্বন করে। দীক্ষিত মানে কোনো কিছুর উপরে শিক্ষা নেওয়া বা দীক্ষা নেওয়া। পাষাণ ভার মানে পাথরের ভার। ওকে, আচ্ছা, তারপরে আসো অমিত্রাক্ষর। অক্ষরবৃত্ত ছন্দের একটা শ্রেণী বিভাগ হচ্ছে অমিত্রাক্ষর।
মানে উপরের লাইনের সাথে নিচের লাইনের মিলবে না আর কি। তারপরে আসো মানুষ। মানুষ থেকে কি বলবো, এটা পারবা? সাম্য, বর, বুখারি, ভাগার, গো ভাগার, মৃত গবাদি পশু রাখবার, ফেলে দেওয়ার জায়গা, গজনী মাহমুদ, গজনী সুলতান মাহমুদ। আচ্ছা, মানুষ থেকে প্রশ্ন করব, জানতে চাও কিছু? বলতো ওই পথিকের বয়স কত ছিল যে মন্দিরে গেছিল একবার খাবার চাইতে, মসজিদে গেছিল খাবার চাইতে? কত? 23 বা 24? বলতো তার বয়স কত? 50+। এটা কি ধরনের কথা? তোমরা বেশিরভাগ মানুষ সঠিক উত্তর দিছো, অলমোস্ট 98% মানুষ। ঠিক আছে, ধন্যবাদ, খুশি হয়েছি। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, তাই বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি কভু। মানে আমার বয়স 80, আমি তোমাকে ডাকি নাই, কিন্তু তুমি আমাকে খাওয়াইছো, আমার খাবার কোনোদিন বন্ধ করোনি। এটা এখানে বলা হয়েছে। ওকে, ফাইন, তোমরা পারো। আচ্ছা, এরপরে আসো সেই দিন এই মাঠ। এটা জীবনানন্দ এখন খুব পঠিত, তার লেখাগুলি একটু বেশি বেশি রোমান্টিক। আচ্ছা দেখো, সেদিন এই মাঠ থেকে প্রশ্ন থাকলে করো, অথবা আমরা পোলে চলে যাব। এই পোলটা আমরা লঞ্চ করতেছি এখন। এটা দাও তো দেখি 100% হয় নাকি। নাকি এখানে এমন কেউ আসো যে বাংলা কথা বুঝতে পারো না? সনেটের মিল বিন্যাস জেনারেলি কি রকম, যে যেভাবে করে, এক একজনের এক এক রকমের স্টাইল। ভেলা হলো দেখি লেঠা মানে কি? দিগন্ত, ভালো প্রশ্ন করেছো। ভেলা হলো দেখি লেঠা মানে হচ্ছে, আমরা অনেক সময় বলি না, ধরো খুব চমৎকার একটা আয়োজন, কোনো কারণে ধম করে নষ্ট হয়ে গেল, আমরা বলি ধেত্তেরি, সব শেষ হয়ে গেল। এইটাকে কবিতার ভাষায় বলা হয় ভেলা হলো দেখি লেঠা। ভালো কথাটার তোমার বিরক্তিকর আঞ্চলিক রূপ হচ্ছে ভেলা। লেঠা মানে আমরা বলি লেঠা চুকে গেছে, মানে সব শেষ হয়ে গেছে। বুঝছো এবার? ধরো তোমরা একটা জন্মদিনের পার্টি করবা, খুব ব্যাপক একটা ভাবসাব নিয়ে জন্মদিনের পার্টি সাজাইছো, হচ্ছে বিল্ডিং এর ছাদে, ওখানে বারবিকিউ করবা, মানে এটা বিশাল ব্যাপার ট্যাপার। সব গোছানো শেষ, বক্স ছাড়া একটু নাচ টাচ হবে, তখন রাত বাজে হচ্ছে 9:30, খালি পার্টি স্টার্ট হচ্ছে। ওই বাসার বন্ধুর বাবা সেখানে গেল, গিয়ে বললো কি সমস্যা, পড়াশোনা বাদ দিয়ে কি যাও, যার যার বাসায় যাও। কেমন লাগবে তখন? সব বাদ দিয়ে চলে আসবা। ওইটা হলো ভেলা হলো দেখি লেঠা। এবার বুঝছো? মোল্লা সব খাবে, ওই সময় পথিক গিয়ে বলছে আমারে দিয়ে দেন, তখন সে বিরক্ত হয়ে বলছে ভেলা হলো দেখি লেঠা। মা ভই রানার, মা ভই মানে ভয় পেও না রানার। বেতুল কাকে বলে? এক ধরনের ফল। আচ্ছা, তারপরে কি? এশিরিয়া ধুলো আজ। এশিরিয়া মানে হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা নামে একটা সভ্যতা আছে, যেটা তোমার হচ্ছে ইরাকের। মেসোপটেমীয় সভ্যতার 3টা ভাগ, এর মধ্যে একটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। তো অ্যাসিরীয় সভ্যতাটাকে উনি লিখেছেন এশিরিয়া। এশিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ মেসোপটেমীয় এলাকার 3টা সভ্যতার, একটা হচ্ছে ব্যাবিলনীয়, একটা হচ্ছে অ্যাসিরীয়। তো এই যে ইরাকি সভ্যতার, এটা ইরাকে পড়ছে এটা, অর্থাৎ এগুলো মানুষের হাতে একসময় তৈরি হয়েছিল। সভ্যতা মানে কি? সভ্য মানুষের নিদর্শন। সভ্য মানুষের নিদর্শন কোনগুলো? রাস্তাঘাট, বিল্ডিং, ঘরবাড়ি ইত্যাদি। তো সভ্য মানুষের নিদর্শনকে সভ্যতা বলে। সভ্য মানুষের হাতে তৈরি হয়ে অ্যাসিরিয়া, ব্যাবিলন, এগুলো আজ ছারখার হয়ে গেছে, নাই। মানে এই মানুষের হাতে তৈরি জিনিসের ধ্বংস আছে, কিন্তু মানুষের স্বপ্ন, প্রকৃতির অবারিত সৌন্দর্য, তার কোনো ধ্বংস নাই। এটা সবসময় থেকে যায়, চিরন্তন। ওকে, সাহিত্যের উপর সব মুখস্থ করতে হবে, করতে পারলে ভালো। ললাটে পড়ে ভাগ মানে কপালে ভাঁজ পড়ে আর কি, এরকম এরকম কপালে ভাঁজ পড়া। তারপরে হচ্ছে দুয়ারি মানে কি? দুয়ারি মানে হচ্ছে, তুমি মনে হয় বানানটা একটু ভুল লিখছো, দুয়ারি। একটু লাইনটা দিয়ে লেখো, তাহলে আমার বলতে সুবিধা হবে। কালো চোখে কোনো কিছু তর্জমা করতে হয় না, মানে চোখ এমনিতেই তো মনের কথাকে প্রকাশ করে ফেলে। তুমি তো তোমার ভিতরে কি চলতেছে, চোখ দিয়ে সেটা অটো প্রকাশিত হবে, তুমি সেটাকে থামাইতে পারবে না। মুখে বলতেছো না আমি খুব ভালো আছি, আর চোখ প্রকাশ করে দিবে তুমি কেমন আছো। মা ভই মানে ভয় পেও না। ক্ষুধার ঠাকুর মানে হচ্ছে পুরোহিত মনে করছে আর কি, আজকে ক্ষুধার ভগবান আয়া পড়ছে, আমি তারা খাওয়াইলেই আমি অনেক কিছু পাবো। মানুষ কবিতার প্রতীকের বয়স কত ছিল? আমি একটু চেক করে নিই পোলটা, আমি চেক না করলে আমার ভালো লাগবে না। আমরা দেখতে চাই কি অবস্থা এটা।
কত ছিল 3 না? ক্লোজ করে দিয়েছেন, পাই না কেন? তোমরা 98% ঠিক দিছো, ভালো লাগছে যে 98%। আজারের চিন মানে হচ্ছে যে খায় না, অনেকদিন ধরে খায় না, তার দেখলে যে বোঝা যায় সে চিহ্নটা আর কি, ধরো পাঁজরের হাড়টার বের হয়ে থাকা, শুকনো অবস্থা, এমন হলে তারা বলা হয় আজারের চিন। আচ্ছা, পল্লীর জননী কবিতা ছেলেটা কি মারা যায়? মারা যায় এটা বলা হয়নি, সুস্থ হয়ে গেছে এটাও বলা হয়নি, তবে ইঙ্গিত করা হয়েছে সে মারা গেছে আলটিমেটলি, মৃত্যুর খুব কাছাকাছি এমনটা ইঙ্গিত করা হয়েছে। কেন? ওই যে ওখানে একটা কথা আছে, দেখো শেষ দিকে একটা কথা আছে যে বাতির তেল ফুরায় গেছে, তাই না? বাতাসের সাথে লড়তে লড়তে মানে কি বলে জমে জমে আস্তে 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 তেল ফুরানোর কারণে বাতি নিভে যাবে। এই যে বাতিটা নিভে যাবে, ছেলেটার জীবন প্রদীপটাও নিভে যাবে, এমন জায়গায় গিয়ে কবিতাটা শেষ করা হয়েছে, ডিরেক্ট বলা হয়নি। আচ্ছা, তারপরে উপাসনালয়ের ভণ্ড দুয়ারি, দুয়ারি মানে কি? আচ্ছা, যে ওখানকার যে রক্ষক, এই অর্থে। আচ্ছা, তারপরে আড়ং মানে কি? আড়ং মানে হচ্ছে তোমার আহ গ্রামের মেলা, বৈশাখী মেলার নাম হচ্ছে আড়ং। ওকে। মোল্লা সাহেব কি পথিকের প্রতি ঘৃণা নাকি রাগ প্রকাশ হয়েছে? দুটোই, বিশেষত রাগ। আচ্ছা, তারপরে হচ্ছে পল্লী জননের কথা অলরেডি আমরা বলে ফেলছি, আরঙের দিন নয়নের পচান পচে গেছে এমন। আচ্ছা, রানার থেকে কি প্রশ্ন থাকলে করো। রানার থেকে প্রশ্ন তোমরা অলরেডি করছো, মা বইটা বই আরো কি জন্য করছো, দুর্বার লণ্ঠন রানার, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, কোনো প্রশ্ন আছে থাকলে করো। একটু মিউট করেন তো। থ্যাংক ইউ। খান্ডব দাহন মানে হচ্ছে জঙ্গল পুড়ায় ফেলা, যা একটা পৌরাণিক ঘটনা মহাভারতের, আর এখানে বাংলাদেশকে পুড়ায় ফেলার সাথে বলা হয়েছে খান্ডব দাহন। শামসুর রহমানকে আধুনিক নাগরিক কবি বলা হয়। ছায়াময়ী মানবী মানে এমন মহিলা, রহস্যময়ী আর কি, যার অনেক কিছু বোঝা যায় না, তার চিন্তা ভাবনা অনেক সময় বুঝতে পারা যায় না, এমন হলে তারা বলা হয় ছায়া মানবী। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আর কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে। ফরিয়াদ মানে হচ্ছে আবেদন করা, রিকোয়েস্ট করা আর কি, হ্যাঁ, এটা বলা হয় ফরিয়াদ। আর ফরিয়াদি মানে যে আবেদন করেছে তাকে বলা হয় ফরিয়াদি। আচ্ছা, রিকয়েললেস রাইফেল, এটা এক ধরনের রাইফেল, অনেক ধরনের রাইফেল আছে, তার একটা ক্যাটাগরি হচ্ছে রিকয়েললেস রাইফেল। নতুন দিনের কি আবাহন কোনটি দ্বারা বোঝায়? এটা কেমন প্রশ্ন? এটা তো মাল্টিপল চয়েস, তোমাকে তো অপশন দিয়ে বলতে হবে। আর স্যার, পল্লী জননীতে কি বলছো, ডাহুক পাখির কথা আছে না ডাহুকের কথা নাই? নাকি আছে? ডাহুক ডাকছে কিনা দেখো, কবিতার লাইন পড়ো, আমার মনে হয় না আছে। হুড়ুমের কোলা কি? হুড়ুম মানে হচ্ছে এক ধরনের মুড়ি। এখন আমরা যে মুড়িটা খাই নর্মালি, এটা তো চাল থেকে করা হয়, আর হুড়ুম যেটাকে বলে সেটা সরাসরি ধান থেকে করা হয়। বুঝতে পারছো? গরম ধানটাকে ভেজে একটা মুড়ি করা হয়, সেটাকে বলা হয় হুড়ুম। ক্লিয়ার কথাটা? একটু মিউট করি। ওকে, তারপরে আসো আমরা এটা শেষ করে, তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ স্বাধীনতা, এই যে খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমার পরিচয়ের এই জায়গাটা তোমরা দেখতে থাকো যারা দেখতে চাও, আর একটা ব্রেকে আমরা যাব, এরপরে আছে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এরপরে এসে আমরা কথা বলছি। আমার পরিচয় চলতে থাকুক, দেখতে থাকো, দেন আমরা কথা বলবো এরপরে। এটা ব্রেক, নামাজের আজানও হচ্ছে।
10 মিনিটস, তোমাদের জন্য 10 মিনিটের ব্রেক থাকুক। রেডি সবাই? ওকে, চলো আমরা শুরু করি। এখানে কথা ছিল, তোমাদের দেখতে দিয়ে গেছিলাম আমার পরিচয়ের স্লাইড, আশা করি তোমরা অলরেডি দেখে ফেলছো। এটা নিয়ে প্রশ্ন হয়তো বা হবে না। আর এটার প্রচুর শব্দার্থ এবং টিকা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, ওটা নিজ দায়িত্বে তুমি তোমার মতো করে পড়ে ফেলবা, বাদ দিও না। তারপরে হচ্ছে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন থাকলে করো, আমরা নইলে সেকেন্ড পেপারে চলে যাব। শেষের কবিতা থেকে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। আচ্ছা, যদি এখানে তুমি জানতে চাও, ধরো আমি আগে থেকেই বলি, কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মার্চ। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটাতে বোঝানো হয়েছে 71 সালের মুক্তিযুদ্ধের বিরোধী চেতনা বাংলাদেশে একসময় পরবর্তীতে আবার কাজ করছিল। এই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে এক কথায় এটাতে বোঝানো হয়েছে। ওকে, কুজ্ঝুটি মানে হচ্ছে কুয়াশা। কুয়াশাকে কুজ্ঝুটি, এটার সমার্থক শব্দ আর কি। কুয়াশার সমার্থক শব্দ হচ্ছে কুজ্ঝুটি। শহরের রাস্তায় কোন রঙের ট্যাঙ্ক এসেছিল? কমলা, হলুদ, কালো, জলপাই। 30 সেকেন্ড সময় বাবা। এটা হলো কোন কবিতা থেকে নেয়া? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, ওখান থেকে নেওয়া। অ্যান্সার দিয়ে ফেলো, শহরের রাস্তায় কোন রঙের ট্যাঙ্ক এসেছিল। 30 সেকেন্ডস। তারপরে উপন্যাস এবং নাটক। উপন্যাস নাটক নিয়ে কোনো কথা বলে লাভ নাই, এটা তুমি তোমার মতো করেই করবা। আর শহরের রাস্তায় কোন রঙের ট্যাঙ্ক এসেছিল, ক্লোজ করে দিলাম, এটা সময় পাবা না। উত্তর হচ্ছে শহরের রাস্তায় এসেছিল কোন রঙের ট্যাঙ্ক? জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল। জলপাই, দানবের মতো গর্জন করতে করতে, তাই না? এবং এরপরে সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? তোমাদের বহিপীর নাটকের রাইটার, লন্ডন, প্যারিস, ঢাকা, বার্লিন। উত্তর দিয়ে দাও। কোথায় মারা গেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ মুক্তিযুদ্ধকালে? যেখানে মারা গেছেন সেখানে তাকে আবার ওখানে কবর দেওয়া হয়েছে। উনি বিয়ে করেছিলেন একজন বিদেশি মহিলা, ওনার নাম হচ্ছে অ্যান মেরি। অ্যান মেরিকে বিয়ে করেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। বুঝছো কথা? একজন ফরাসি রমণী। এবং যথারীতি উনি মারাও গেছিলেন প্যারিসে 1971 সালের 10 অক্টোবর। বুঝছো, শেষের দিকে অক্টোবরে মারা গেছিলেন। এবং তিনি মুক্তিযুদ্ধের বহির্বিশ্বে যত সংগঠক ছিল আমাদের অর্গানাইজার, তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ সংগঠক উনি।